ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আমি সুলতানা স্বর্ণা। কর হার বাড়িয়ে কমিয়ে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণকে প্রাধান্য দিয়েছেন অর্থ উপদেষ্টা। ব্যক্তি শ্রেণীর কর মুক্তি আয়ের সীমা বাড়িয়েছেন ঠিকই, কিন্তু সেই সঙ্গে বাড়িয়ে দিয়েছেন কর হারও। নিত্য প্রয়োজনীয় ও নিত্য ব্যবহার্য পণ্যের ভ্যাট হার বাড়িয়ে দেয়ায় সংসার খরচ বাড়বে মধ্যবিত্তদের। অবশ্য বিত্তশালীদের ছাড় দিতেও ভোলেননি অর্থ উপদেষ্টা। সম্পদ কর বা সারচার্জেও দিয়েছেন বড় রকমের একটি ছাড়। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যয় বারবার ব্যক্ত করছে অন্তর্বর্তী সরকার, তাতে কতটা সফল হলো এবারের বাজেট? এ নিয়ে আমরা এমন একটি প্রেক্ষাপটে আজ আমরা টালি খাতায় আলোচনা করছি নতুন বাজেটে কর বিন্যাস কেমন হলো সে প্রসঙ্গে। এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুম। স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং প্রথমেই আসলে জানতে চাই, আমরা বারংবারই কিন্তু বৈষম্যহীন একটি বাংলাদেশের কথা আসছে। সেক্ষেত্রে এবারের যে বাজেটটি ঘোষণা করা হলো গতকাল, এবং অর্থ উপদেষ্টা এখনও সেটি নিয়ে একটি প্রেস কনফারেন্স করছেন, এই বাজেটে আসলে কর বিন্যাসটিকে আপনি কেমন দেখলেন? সেটি কি আসলেই বৈষম্যহীন হলো? আসলে এবারের বাজেটে কিন্তু আপনি যদি দেখেন অনেকগুলি চ্যালেঞ্জ আছে। স্পেশালি যদি দেখেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে তারা কিন্তু কোনো অরাজনৈতিক একটি মানে ইন্টারিম গভর্নমেন্ট যেহেতু, এবং এটা শোনা যাচ্ছে যে বাই ডিসেম্বর একটা ইলেকশন হবে, তো এখানে একটা বড় আনসার্টিনিটি কাজ করছে, যেটা কখনোই আগের বাজেটগুলিতে আমরা বা রেগুলার বাজেট যেখানে সেই আনসার্টিনিটি কাজ করে না। এবং যার কারণে দেখা যাচ্ছে যে বাজেটটা যতটা আমরা আশা করেছিলাম যে খুব নিউ কিছু আমরা এখানে পাবো, সেরকম কিন্তু নিউ কিছু এখানে পাওয়া যাচ্ছে না। এবং এটা একটা গতানুগতিক যেরকমটা ছিল সেরকমই, এবং বরঞ্চ এখানে অনেক বেশি বা বড় চ্যালেঞ্জ এসেছে। আপনি যদি দেখেন আমাদের যেহেতু ট্যাক্স জিডিপির যেই আপনি জানেন যে একটা বহুদিন ধরেই আমরা অন্যান্য দেশের চাইতে বলা হচ্ছে যে মিনিমাম যে আমাদের পাশে যারা আছে তাদের 10%, সেখান থেকে এই স্টেজে আসা, কিন্তু সেখানে আমরা প্রায় 7% বা 7.32 বা 7.5 এর ভিতরে, কিন্তু সেটাকে বাড়াতে হবে। বাট সেটা করতে গিয়ে যেটা হচ্ছে যে আমরা যদি এপ্রিল পর্যন্ত দেখি, সেখানেই আমরা দেখছি প্রায় 79,000 কোটি টাকা আমাদের ডিফিসিট, যেটা টার্গেট ছিল এনবিআর এর। এবং আপনি দেখেছেন যে মে অ্যান্ড জুনে আপনি দেখেছেন যে আমাদের যে এনবিআর কে দুটো ভাগ করাতে একটা এক্সিকিউটিভ একটা পলিসি, সেই জন্য কিন্তু তাদের যে কর্মকর্তাদের মধ্যে যেই একটা ডিসস্যাটিসফ্যাকশন এসেছে, এবং সেই জন্য তারা কর্মবিরতি নেওয়ার কারণে এই ডিফিসিটটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। যদিও আমাদের আপনি যদি দেখেন যে এবার টার্গেট যেটা নেওয়া হয়েছে 4,99,000 কোটি টাকা, সেটা আমার মনে হয় যে খুব ডিফিকাল্ট হবে এই জায়গাটায় আসছে আমাদের যেই স্ট্রাকচার বা ইনফ্রাস্ট্রাকচারটা এখন পর্যন্ত আছে। যদিও তারা দেখা গিয়েছে কিছু কিছু পণ্যে আমরা দেখেছি তারা ভ্যাট বা ট্যাক্সের ইম্পোজিশনটা বাড়ানো হয়েছে, আবার কিছু কিছু পণ্যে আমরা দেখেছি কমিয়েছে। বাট এই যে জুলাই আগস্টের যে সংগ্রামের পরে যেই একটা চ্যালেঞ্জিং যে তারা মাথায় রেখেছে যে অবশ্যই তারা হেলথ সেক্টর বা এডুকেশন এবং সোশ্যাল সেফটিটাকে অনেক ইম্পর্টেন্সি দিয়ে বাজেটটা করবে, কিন্তু সেই জায়গাটা বোধহয় খুব একটা বেশি প্রায়োরিটি তাদের দিতে পারাটা খুব ডিফিকাল্ট হয়েছে। কারণ আপনি দেখেছেন যে গভর্নমেন্টের সবচেয়ে বড় যে জায়গাটা যে এডিপি, সেইখানেই কিন্তু আমরা দেখেছি যে আমাদের লাস্ট ইয়ারে যেমন আপনার 2,65,000 কোটি টাকা ছিল, সেটাকে কিন্তু রিডিউস করে প্রায় 2,30,000 কোটি টাকা হয়েছে। এবং যদি সেই 2,30,000 কোটি টাকা হয়, আপনি নর্মালি দেখবেন যে অনেক ধরনের ইন্ডাস্ট্রি আছে, যেই ইন্ডাস্ট্রিগুলি কিন্তু এই পাবলিক ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ড করে। যেমন ধরেন আপনি স্টিল সেক্টর হতে পারে এবং আদার কিছু ইন্ডাস্ট্রি আছে। তাহলে সেই জায়গাতে যে নতুন করে যে আমাদের যে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা, আপনি জানেন প্রতি বছর প্রায় 22 লাখের মতো কিন্তু আমাদের নিউ জেনারেশন যারা জবে আসে, কিন্তু সেই জায়গায় কিন্তু আমাদের কিন্তু সেই এমপ্লয়মেন্ট বাড়ছে না, বরঞ্চ এমপ্লয়মেন্ট কমছে। এবং এটা একটা বড় কারণ, যেহেতু আমরা দেখছি যে আমাদের ইনফ্লেশন প্রায় দেখেছেন যে 10% পর্যন্ত চলে গিয়েছে, যেটা এখন 9%, এখন সেটাকে 6.5%-এ যেটা চিন্তা করা হচ্ছে। বাট এই 6.5% রিডিউস করতে যেয়ে আমাদের কিন্তু
অনেক যেটা মানি ফ্লোটা স্পেশালি মানি মার্কেট থেকে সেটা কিন্তু রিডিউস করা হচ্ছে, এবং আমরা দেখছি যে আমাদের মানি মার্কেটে কিন্তু অলরেডি যেটা লিকুইডিটি ক্রাঞ্চ আছে, এবং সাথে সাথে আপনি যদি দেখেন যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথটা আমাদের যেটা 4-5 ইয়ার্স আগে আপনার 17 to 18% ছিল, সেটা কমতে কমতে প্রায় আমরা দেখেছিলাম যে এবার 7%-এর নিচে চলে আসছে। তার মানে কি হচ্ছে যে আপনার মানি মার্কেট থেকে এই নতুন ধরনের কেউ কোনো ইনভেস্টররা কিন্তু আর লোন নিচ্ছে না। লোন যদি না হয় তাহলে কিন্তু আপনার নতুন করে ইনভেস্টমেন্ট হচ্ছে না, আর যদি ইনভেস্টমেন্ট না হয় তাহলে কিন্তু আপনার এই জব মার্কেটও ক্রিয়েট হবে না, এবং এই যে আমাদের যে ট্যাক্স যেটা আমরা ধরেন প্রত্যক্ষ এবং পরোক্ষ কর দুটোতেই কিন্তু এটা এফেক্ট হচ্ছে। তার মানে হলো যত বেশি আপনার ইনভেস্টমেন্ট হবে, যত বেশি আপনার ট্রানজাকশন হবে মার্কেটে, তত বেশি কিন্তু আমাদের ট্যাক্সের আহরণ বাড়বে, এবং সেই যে ট্যাক্স নেট বাড়ানোর কথার চেষ্টা করা হচ্ছে, এবং আমরা দেখছি যে যেটা গভর্নমেন্ট কিন্তু অনেকভাবে চেষ্টা করছে, বাট সেইটা কিন্তু যত যেইভাবে আমাদের ডিজিটালাইজ করে অ্যাডভান্স হওয়ার কথা, সেইটা কিন্তু এত তাড়াতাড়ি বা এত কুইক আমরা রেজাল্টটা পাবো না। যার জন্য আমার কাছে মনে হচ্ছে যে এবারের যে ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স, যেটা আপনি ডেভেলপড কান্ট্রির সাথে যদি কম্পেয়ার করেন, অলওয়েজ দেখবেন যে যাদের প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর এটা ইন জেনারেল আমরা দেখি যে আপনার 50-50% হয়, বাট বাংলাদেশে আমাদের যদি দেখেন সেটা হলো প্রায় 33% হলো আমাদের প্রত্যক্ষ কর, আর পরোক্ষ কর হয়ে যাচ্ছে প্রায় আপনার 67%, যেটা সাধারণ জনগণ যারা একেবারে ইচ অ্যান্ড এভরি ওয়ানের উপরে সেই এফেক্টটা বা সেইটার ইম্পোজিশনটা হয়। তো যার ফলে এ পর্যায়ে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আমরা আজ আলোচনা করছি নতুন বাজেটে কর বিন্যাস কেমন সে প্রসঙ্গে, এবং এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার AM মাসুম। আবারও স্বাগত জানাতে চাচ্ছি আপনাকে, এবং আমরা বিরতিতে যাবার আগেই কিন্তু শুনছিলাম বাজেট পরবর্তী যে প্রেস কনফারেন্স হচ্ছে সেখানে অর্থ উপদেষ্টা কথা বলছেন, ওয়াহিদুদ্দিন মাহমুদ কথা বলছেন। সেখানে তারা একটি মন্তব্য করেছেন যে একটি ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার ক্ষেত্রে এটি একটি বাস্তবমুখী বাজেট, এবং তার পাশাপাশি তারা স্বীকারও করেছেন যে এই বাজেটের ফলে দারিদ্রতা কিন্তু বেড়ে যেতে পারে। তাহলে কি বৈষম্যহীন আমাদের বাজেট হলো? মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য কি এই বাজেট সুখকর কোনো বার্তা দিল কি না? এম এ মাসুম। ধন্যবাদ আপনাকে। আসলে যে আপনাকে যদি রিয়েলিস্টিক সিচুয়েশনটা দেখতে হয়, যেটা যেই স্টেজে আমরা দেখেছি যে আমাদের যে ম্যাক্রো ইকোনমির যে সিচুয়েশন, সাথে সাথে আমাদের যে আপনার ফিসকাল এবং মনিটারি পলিসির মাধ্যমে এই ম্যাক্রো ইকোনমিটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছে, এবং সাথে ঠিক এই সময় আমাদের এই বাজেটটা ঘোষণা আসছে। কিন্তু বাজেটে তারা যেটা সবচেয়ে বেশি চেষ্টা করেছে যে ভেরি রিয়েলিস্টিক কিভাবে করা যায়, এবং সেই জন্য আপনি দেখেছেন যে বড় বড় যে প্রজেক্টগুলি ছিল বা যেই প্রজেক্ট যেটা ইমিডিয়েট কোনো রিটার্ন আসবে না, সেই ধরনের প্রজেক্টগুলিকে কিন্তু তারা বাদ দিয়ে দিয়েছে। এবং আপনি দেখবেন যে তাদের প্রত্যেকটাই এবার, যেটা আগে কখনো হতো না, যে বাজেটে এই প্রজেক্টের প্ল্যান, যে প্ল্যানটা রিয়েলিস্টিক হবে। এবং আপনি দেখেছেন যে ওয়াহিউদ্দিন সাহেব যে বলছিল তার স্পিচে যে তাদের অফিসিয়াল যারা, তারা স্পেসিফিকলি যে দেখেছে যে এক্সিকিউটটা কত পার্সেন্ট বা কিভাবে হচ্ছে। এখন আমি যদি বলি রিয়েলিস্টিক কিভাবে, আপনি যদি দেখেন লাস্ট বাজেটের চাইতে যে সাইজ ছিল সেটা কিন্তু কমিয়ে নিয়ে আসছে, এটাকে 7,90,000 করা হয়েছে। এবং তার সাথে সাথে যদি আপনি দেখেন যে এডিপির যে সাইজ, সেটাকেও কিন্তু অনেক কমিয়ে প্রায় 2,30,000 কোটি টাকা করেছে। এবং সেই জন্য রিয়েলিস্টিক করার জন্য তারা দেখেছে যে আমরা ফরেন সেক্টর বা আমাদের যদি ব্যাংকিং সেক্টর থেকে যদি লোন বেশি নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে আমাদের যে ইকোনমি ওভারঅল ব্যাডলি ইম্প্যাক্ট ফেলবে। এবং সেই জন্য তারা এটা যতটা রিডিউস করা যায়, তারপরেও তাদের যে বাজেট ডেফিসিটে এখানে কিন্তু একটা বড় অ্যামাউন্ট, প্রায় 1,00,000 কোটি টাকা কিন্তু ফরেন সেক্টর থেকে আমাদেরকে তাদের যে যে লোন নিতে হবে, এবং সাথে সাথে আমাদের কিন্তু ব্যাংকিং সেক্টর থেকেও প্রায় 1,22,000 থেকে 25,000 কোটি টাকা নিতে হবে। এবং যদি ব্যাংকিং সেক্টর থেকে যেটা নেই, তাহলে কিন্তু আপনার কমার্শিয়াল ব্যাংকগুলিতে, এবং আপনি দেখবেন যে আমাদের এই মনিটারি
যেই পলিসিতে যে একটা কি বলে স্ট্রিক্টনেস নিয়ে আসছে, এবং সাথে সাথে যদি এখান থেকে গভর্নমেন্টের বড়োইং যদি বেশি হয়ে পড়ে, তাহলে কিন্তু প্রাইভেট সেক্টর, যেটা বলা হচ্ছে যে সাধারণ যে ইনভেস্টররা বা আপনার এসএমই যারা করছে, তাদের জন্য কিন্তু লোন নেওয়াটা বা তাদের জন্য কিন্তু আপনি খুব একটা বেশি রাখছেন না, এবং যার ফলে দেখা যায় আপনার যদি এই মানি ফ্লোটা যদি না বাড়ে, প্রাইভেট সেক্টর যদি না আসে, তাহলে প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথটা কিন্তু আমাদের যে 23তে স্ট্যাগনেন্ট আছে সে জায়গায় থাকবে, এবং সাথে সাথে যে ছোট মাঝারি যেই ইনভেস্টমেন্ট যেগুলি, সেগুলি কিন্তু তারা সেইভাবে কিন্তু লোন পাবে না। আর যদি লোন যদি না পায়, তাহলে কি হবে যে আমাদের কর্মসংস্থান কিন্তু ক্রিয়েট হবে না, যেটা আমি বারবার বলছি। তারা ইনফ্লেশনটাকে রিডিউস করার জন্য, যদিও আপনি দেখেছেন যে ওয়ার্ল্ড ব্যাংকের যে ডাটা যেটা দিয়েছে আমাদের জিডিপি গ্রোথ, সেটা কিন্তু 3.3%। তাহলে সেই গ্রোথে এবং ইনফ্লেশন যদি আমরা 6.5-এ রিডিউস করতে চাই, এবং সেই জন্য যেই স্ট্রিক্ট মনিটারি পলিসির সাথে আমাদের কিন্তু জেনারেলি যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টটা অনেক কমে যাবে, এবং যেটা আমরা দেখছি যে প্রাইভেট ক্রেডিট গ্রোথ থেকে যেটা নতুন কোনো ধরনের কিন্তু সেইভাবে লোন হচ্ছে না, যার জন্য এটা 7%-এর নিচে বা 7.12% এই স্টেজে। এবং সাথে সাথে কিন্তু আমরা দেখছি যে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা যেটা অনেক সময় বলা হয়েছে, যেটা আমরা আগে দেখেছি 2 বিলিয়ন বা 3 বিলিয়নের বা 3.5 বিলিয়নের জায়গায়, কিন্তু এবছর যদি আপনি দেখেন নেট কিন্তু আমাদের 1 বিলিয়নও কিন্তু হচ্ছে না। তাহলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টও হচ্ছে না, আমাদের লোকাল যে জব মার্কেটে যে ইনভেস্টমেন্টটা হবে, যেটা আমাদের যে 22 লাখ থেকে 25 লাখ যেই ছেলে মেয়ে প্রতি বছর বেরোচ্ছে, তাদের জন্য কিন্তু কর্মসংস্থান সেভাবে হচ্ছে না। তাহলে যদি ভালো বেশি যদি ইনভেস্টমেন্ট না হয়, আপনার কিন্তু এই যে ট্যাক্স কালেকশনে, যেমন এবার 4,99,000 কোটি টাকা যে টার্গেট ধরেছে, সেই টার্গেট কিন্তু রিচ করাটা অনেক ডিফিকাল্ট হবে। যেহেতু আমরা দেখেছি এই বছরে আমাদের যদি এপ্রিল থেকে যদি ধরি, এই জুন পর্যন্ত কিন্তু একটা বিশাল ডিফিসিট হয়ে যাবে, কারণ এপ্রিলের ডাটাতেই আমরা দেখেছি প্রায় 79,000 কোটি টাকা কিন্তু ডিফিসিট। তো মে এবং জুনে কিন্তু এটা একটা হিউজ অ্যামাউন্ট হয়ে যাবে। তাহলে আমরা দেখছি যে আমাদের ট্যাক্সের যেখান থেকে যে আমাদের একটা ভালো অর্থায়ন হওয়ার কথা, সেই জায়গাটা কিন্তু সেভাবে হচ্ছে না। জি, এম এ মাসুম, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। টালি খাতায় এবং এর মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় থাকছে এ পর্যন্তই, সাথেই থাকুন।